টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য পোস্ট মডিফিকেশান আর এর অ্যাম্বিগিউটি নিয়ে ডিসকাস করব। ইংলিশ লিটারেচারে আমরা অনেক সময় এই ধরনের অ্যাম্বিগিউয়াস স্ট্রাকচার দেখতে পাই। পোস্ট মডিফিকেশান দু রকমের হয়, সিম্পল পোস্ট মডিফিকেশান, মাল্টিপল পোস্ট মডিফিকেশান। প্রথমে আমরা দেখব সিম্পল পোস্ট মডিফিকেশান। A nounate has one post modifying element is called simple post modification. Simple post modification হচ্ছে একটা নাউন হেডের যখন একটা পোস্ট মডিফাইং এলিমেন্ট থাকে। এক্সাম্পল দেখো, প্রিপোজিশনাল ফ্রেজ দ্য কার আউটসাইড দ্য স্টেশন। এখানে দেখো কার হচ্ছে নাউন হেড, আর এই আন্ডারলাইন অংশটা দেখো এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এখানে পোস্ট মডিফায়ার হিসেবে বসেছে। পরেরটা দেখো পার্টিসিপিয়াল ফ্রেজ দ্য কার স্ট্যান্ডিং আউটসাইড দ্য স্টেশন। এখানে দেখো কার হচ্ছে নাউন হেড, আর এই আন্ডারলাইন অংশটা দেখো পার্টিসিপিয়াল ফ্রেজ, দেখো স্ট্যান্ডিং পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, এখানে পার্টিসিপিয়াল ফ্রেজ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এবারে দেখো রিলেটিভ ক্লজ দ্য কার দ্যাট স্টুড আউটসাইড দ্য স্টেশন। এখানে দেখো কার হচ্ছে নাউন হেড, আর এই আন্ডারলাইন অংশটা দেখো রিলেটিভ ক্লজ, এখানে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এবারে দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট দ্য স্টুডেন্ট ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। এখানে দেখো স্টুডেন্ট সাবজেক্ট, ইলেক্টেড হচ্ছে ভার্ব, হিম অবজেক্ট, আর অবজেক্টের পরে দেখো প্রেসিডেন্ট হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো অ্যাপোজিটিভ নাউন ক্লজ দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ নো মোর ইজ নোন টু অল। এখানে দেখো ফ্যাক্ট হচ্ছে নাউন হেড, আর এই আন্ডারলাইন অংশটা দেখো অ্যাপোজিটিভ নাউন ক্লজ, এখানে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে দেখতে পেলে যে ওপরের সমস্ত এক্সাম্পলগুলো হচ্ছে সিম্পল পোস্ট মডিফিকেশান। এটা কেন সিম্পল পোস্ট মডিফিকেশান? প্রত্যেকটা নাউন হেডের একটা করে পোস্ট মডিফায়ার আছে। এবারে আমরা দেখব মাল্টিপল পোস্ট মডিফিকেশান। আর নাউন হেড হ্যাজ মোর দ্যান ওয়ান পোস্ট মডিফাইং এলিমেন্টস ইজ কল্ড মাল্টিপল পোস্ট মডিফিকেশান। মাল্টিপল পোস্ট মডিফিকেশান হচ্ছে একটা নাউন হেডের যখন একাধিক পোস্ট মডিফাইং এলিমেন্ট থাকে। এক্সাম্পল দেখো, দ্য লেডি ইন দ্য কার রিডিং আ নিউজ পেপার। এখানে দেখো লেডি হচ্ছে নাউন হেড, ইন দ্য কার হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর রিডিং আ নিউজ পেপার এটা হচ্ছে পার্টিসিপিয়াল ফ্রেজ। তাহলে দেখো দুটো ফ্রেজ এই নাউনটাকে মডিফাই করেছে। মাল্টিপল পোস্ট মডিফিকেশানে অনেক সময় পোস্ট মডিফাইং এলিমেন্টগুলোকে এলোমেলোভাবে সাজানো হয়, যার ফলে অ্যাম্বিগুয়াস কথার অর্থ হচ্ছে মোর দ্যান ওয়ান মিনিং স্ট্রাকচার তৈরি হয়, যা থেকে একাধিক সম্ভাব্য অর্থের সৃষ্টি হয়। এবারে দেখো অ্যাম্বিগিউটি কী। অ্যাম্বিগিউটি ইজ সামথিং দ্যাট ইজ নট ক্লিয়ার টু আন্ডারস্ট্যান্ড বিকজ ইট হ্যাজ মোর দ্যান ওয়ান পসিবল মিনিং। অ্যাম্বিগিউটি হচ্ছে এমন কিছু যা আমাদের বোঝার পক্ষে স্পষ্ট নয়, কারণ একাধিক সম্ভাব্য অর্থের সৃষ্টি হয়। এটা দেখো ম্যাকমিলান ডিকশনারিতে ডিফাইন করা হয়েছে। এবারে আমরা দেখব সিনট্যাকটিক অর স্ট্রাকচারাল অ্যাম্বিগিউটি। একটা নাউন ফ্রেজের মধ্যে একাধিক পোস্ট মডিফাইং এলিমেন্ট থাকলে যে অ্যাম্বিগিউটির সৃষ্টি হয় সেটা হলো সিনট্যাকটিক অর স্ট্রাকচারাল অ্যাম্বিগিউটি। এক্সাম্পল দেখো, দ্য টল উম্যান অন দ্য কমিটি দ্যাট আই মেট ইয়েস্টারডে। এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের মধ্যে দেখো উম্যান হচ্ছে নাউন হেড, আর দ্য টল এগুলো সবই হচ্ছে প্রি মডিফায়ার, আর অন দ্য কমিটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আর দ্যাট আই মেট ইয়েস্টারডে এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে দেখো আমি আসলে কার সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছিলাম, এই বাক্যটা থেকে পরিষ্কার নয়। এই বাক্যটার সম্ভাব্য দুরকম অর্থ হতে পারে। কি কি? আই মেট দ্য কমিটি ইয়েস্টারডে, আর আরেকটা হচ্ছে আই মেট দ্য টল উম্যান অন দ্য কমিটি ইয়েস্টারডে। যদি প্রথম বাক্যটাকে ধরি তাহলে এই রিলেটিভ ক্লজটা এই কমিটি নাউনটাকে মডিফাই করছে, আর যদি দ্বিতীয় বাক্যটাকে ধরি তাহলে এই রিলেটিভ ক্লজটা এই দা থেকে কমিটি এই পুরো নাউন ফ্রেজটাকে মডিফাই করছে। এবারে আমরা দেখব হোয়েন ইজ সিনট্যাকটিক অ্যাম্বিগিউটি ক্রিয়েটেড। কখন সিনট্যাকটিক অ্যাম্বিগিউটি সৃষ্টি হয়? নাউন মডিফায়ার ইজ জেনারেলি প্লেসড অ্যাজ ক্লোজ টু দ্য নাউন ইট মডিফাই টু অ্যাভয়েড এনি অ্যাম্বিগিউটি ইন মডিফিকেশান। নাউন মডিফায়ার সাধারণত যে নাউনকে মডিফাই করে তার যথাসম্ভব নিকটে রাখা হয় মডিফিকেশানে অ্যাম্বিগিউটি অ্যাভয়েড করার জন্য। বাট অ্যাম্বিগিউটি অ্যারাইসিস হোয়েন নাউন মডিফায়ার modify slightly far away noun.
কিন্তু অ্যাম্বিগিউটির সৃষ্টি হয় যখন নাউন মডিফায়ার সামান্য দূরের নাউনকে মডিফাই করে। তাহলে তোমরা বুঝতে পারলে যে নাউন মডিফায়ার শুধুমাত্র নিকটবর্তী নাউনকেই মডিফাই করে না, সামান্য দূরের নাউনকেও মডিফাই করতে পারে। এবারে আমরা কতগুলো সিনট্যাকটিক অ্যাম্বিগিউটির এক্সাম্পল দেখব। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, দ্য স্কুল ইন ফ্রন্ট অফ দ্য টেম্পল দ্যাট ইজ পেন্টেড রেড। এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। স্কুল হচ্ছে নাউন হেড, ইন ফ্রন্ট অফ দ্য টেম্পল হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, দ্যাট ইজ পেন্টেড রেড হচ্ছে রিলেটিভ ক্লজ। এখানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই স্কুলকে মডিফাই করছে, কিন্তু মুশকিল হচ্ছে এই রিলেটিভ ক্লজটা কাকে মডিফাই করছে, এই টেম্পলকে না এই স্কুলকে। মডিফায়ারের রুল অনুযায়ী আমরা জানি যে নাউন মডিফায়ার যেমন নিকটবর্তী নাউনকে মডিফাই করতে পারে, তেমনি সামান্য দূরবর্তী নাউনকেও মডিফাই করে। এখানে দেখো লেখা হয়েছে দ্যাট ইজ পেন্টেড রেড, লাল রং করা হয়েছে। কাকে লাল রং করা হয়েছে, এই টেম্পলকে না এই স্কুলকে? যদি আমরা ধরে নিই এই টেম্পলকে লাল রং করা হয়েছে, তাহলে বাক্যটা হবে এরকম, দ্য টেম্পল ইন ফ্রন্ট অফ হুইচ স্কুল ইজ লোকেটেড ইজ পেন্টেড রেড। স্কুলের সামনে অবস্থিত মন্দিরটাকে লাল রং করা হয়েছে। আর যদি আমরা ধরে নিই এই স্কুলটাকে লাল রং করা হয়েছে, তাহলে বাক্যটা হবে এরকম, দ্য স্কুল লোকেটেড ইন ফ্রন্ট অফ দ্য টেম্পল ইজ পেন্টেড রেড। মন্দিরের সামনে অবস্থিত স্কুলটাকে লাল রং করা হয়েছে। তাহলে দেখো দুরকম অর্থের সৃষ্টি হয়েছে, আর এটাই হচ্ছে অ্যাম্বিগিউটি। প্রথম সেন্টেন্সটার ক্ষেত্রে এই রিলেটিভ ক্লজটা এই টেম্পলকে মডিফাই করছে, আর দ্বিতীয় সেন্টেন্সটার ক্ষেত্রে এই রিলেটিভ ক্লজটা এই স্কুলকে মডিফাই করছে। এবারে আমরা দেখব 1 নম্বর এক্সাম্পল থেকে কিভাবে অ্যাম্বিগিউটি দূর করা যায়। কিভাবে করব? এই রিলেটিভ ক্লজটা দিয়ে যে নাউনকে বোঝাতে চাইছি ঠিক তার পাশে রাখতে হবে। যদি আমরা টেম্পলকে বোঝাতে চাই তাহলে এরকম হবে, দ্য স্কুল ইন ফ্রন্ট অফ দ্য টেম্পল দ্যাট ইজ পেন্টেড রেড। এখানে দেখো এই রিলেটিভ ক্লজটা ঠিক টেম্পল নাউনের পাশে রাখা হয়েছে। যদি আমরা স্কুলকে বোঝাতে চাই তাহলে এরকম হবে, দ্য টেম্পল ইন ফ্রন্ট অফ দ্য স্কুল দ্যাট ইজ পেন্টেড রেড। এখানে দেখো রিলেটিভ ক্লজটা ঠিক স্কুলের জায়গায় রাখা হয়েছে। এইভাবে আমরা অ্যাম্বিগিউটি দূর করতে পারি। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, আর নাইট গার্ড উইথ আ বিগ পুলিশ ডগ দ্যাট ওয়াজ ওয়াচিং পাসার্স বাই। এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। নাইট গার্ড হচ্ছে নাউন হেড, উইথ আ বিগ পুলিশ ডগ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, দ্যাট ওয়াজ ওয়াচিং পাসার্স বাই হচ্ছে রিলেটিভ ক্লজ। এখানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই নাইট গার্ডকে মডিফাই করছে, কিন্তু এই রিলেটিভ ক্লজটা কাকে মডিফাই করছে, এই ডগকে না এই নাইট গার্ডকে? এখানে দেখো লেখা হয়েছে দ্যাট ওয়াজ ওয়াচিং পাসার্স বাই। পথচারীদের লক্ষ্য করছিল। কে লক্ষ্য করছিল, এই কুকুরটা না এই নাইট গার্ডটা? যদি কুকুরটা লক্ষ্য করে থাকে তাহলে বাক্যটা হবে এরকম, দ্য বিগ পুলিশ ডগ উইথ দ্য নাইট গার্ড ওয়াজ ওয়াচিং পাসার্স বাই। নাইট গার্ডের সাথে থাকা বড় কুকুরটা পথচারীদের দেখছিল। আর যদি নাইট গার্ড হয় তাহলে বাক্যটা হবে এরকম, দ্য নাইট গার্ড উইথ আ বিগ পুলিশ ডগ ওয়াজ ওয়াচিং পাসার্স বাই। বড় কুকুরের সাথে থাকা নাইট গার্ডটা পথচারীদের দেখছিল। তাহলে দেখো দুরকম অর্থের সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে অ্যাম্বিগিউটি। এবারে তোমাদের দেখাবো কিভাবে আমরা এই এক্সাম্পল থেকে অ্যাম্বিগিউটি দূর করতে পারি। খুবই সহজ। এখানে দেখো লেখা হয়েছে দ্যাট। এই দ্যাট লিভিং নন লিভিং দু ক্ষেত্রেই ব্যবহার করা হয়। যদি আমরা বোঝাতে চাই এই পুলিশ ডগটা এই পথচারীদের দেখছিল, তাহলে আমরা এই দ্যাটের পরিবর্তে হুইচ ব্যবহার করব। কিভাবে দেখো, আর নাইট গার্ড উইথ আ বিগ পুলিশ ডগ হুইচ ওয়াজ ওয়াচিং পাসার্স বাই। তাহলে দেখো বোঝা যাচ্ছে যে এখানে হুইচ রয়েছে, তার মানে ডগ হবে। আবার যদি আমরা বোঝাতে চাই যে নাইট গার্ড এই পথচারীদের দেখছিল, তাহলে আমরা এই দ্যাটের পরিবর্তে হু ব্যবহার করব। দেখো, আর নাইট গার্ড উইথ আ বিগ পুলিশ ডগ হু ওয়াজ ওয়াচিং পাসার্স বাই। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, দ্য গার্ল ইন ফ্রন্ট অফ দ্য ভেহিকেল দ্যাট আই শোড ইউ। এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। গার্ল হচ্ছে নাউন হেড, ইন ফ্রন্ট অফ দ্য ভেহিকেল হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, দ্যাট আই শোড ইউ হচ্ছে রিলেটিভ ক্লজ। এখানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই গার্লকে মডিফাই করছে, কিন্তু এই রিলেটিভ ক্লজটা কাকে মডিফাই করছে, এই নিকটবর্তী নাউনকে না সামান্য দূরবর্তী নাউনকে? এখানে দেখো লেখা হয়েছে দ্যাট আই শোড ইউ। আমি তোমাকে দেখিয়েছিলাম। কি দেখিয়েছিলাম, এই গাড়িটাকে না এই মেয়েটাকে? যদি আমরা ধরে নিই এই গাড়িটাকে দেখিয়েছিলাম, তাহলে বাক্যটা হবে এরকম, দ্য গার্ল ওয়াজ ইন ফ্রন্ট অফ দ্য ভেহিকেল দ্যাট আই শোড ইউ। মেয়েটার সামনে থাকা গাড়িটা আমি তোমাকে দেখিয়েছিলাম। আর যদি আমরা ধরে নিই এই মেয়েটাকে দেখিয়েছিল, তাহলে বাক্যটা হবে এরকম, দ্য গার্ল দ্যাট আই শোড ইউ ওয়াজ ইন ফ্রন্ট অফ দ্য ভেহিকেল। যে মেয়েটাকে আমি তোমাকে দেখিয়েছিলাম সে গাড়ির সামনে ছিল। তাহলে দেখতে পাচ্ছ দুরকম অর্থের সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে অ্যাম্বিগিউটি।
এবারে দেখো এই এক্সাম্পলটা থেকে কিভাবে আমরা অ্যাম্বিগিউটি দূর করব। খুবই সহজ। এখানে দেখো লেখা হয়েছে দ্যাট, আর এই দ্যাট লিভিং নন লিভিং দু ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আমরা যদি এই মেয়েটাকে বোঝাতে চাই তাহলে এখানে দ্যাটের পরিবর্তে হুম ব্যবহার করব। 1 নম্বরটা দেখো, দ্য গার্ল ইন ফ্রন্ট অফ দ্য ভেহিকেল হুম আই শোড ইউ। তাহলে দেখো হুম ব্যবহার করলে আমরা বুঝতে পারছি এই মেয়েটাকে বোঝানো হয়েছে। আর যদি আমরা এই ভেহিকেলটাকে বোঝাই তাহলে এখানে দ্যাটের পরিবর্তে হুইচ ব্যবহার করব। 2 নম্বর বাক্যটা দেখো, দ্য গার্ল ইন ফ্রন্ট অফ দ্য ভেহিকেল হুইচ আই শোড ইউ। তাহলে দেখো এইভাবে আমরা অ্যাম্বিগুইটি দূর করতে পারি। 8 নম্বর এক্সাম্পলটা দেখো, দ্য স্টুডেন্ট অন দ্য চেয়ার হুজ লেগস আর ব্যাড। এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। স্টুডেন্ট হচ্ছে নাউন হেড, অন দ্য চেয়ার হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর হুজ লেগস আর ব্যাড হচ্ছে রিলেটিভ ক্লজ। এখানে দেখো অন দ্য চেয়ার এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই স্টুডেন্টকে মডিফাই করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই রিলেটিভ ক্লজটা কাকে মডিফাই করছে, এই চেয়ারকে না এই স্টুডেন্টকে। এখানে দেখো বলা হয়েছে হুজ লেগস আর ব্যাড, কার পাগুলো বাজে, এই চেয়ারের না এই স্টুডেন্টের। যদি আমরা ধরে নিই এই চেয়ারের পাগুলো বাজে তাহলে এরকম হবে, দ্য লেগস অফ দ্য চেয়ার অন হুইচ দ্য স্টুডেন্ট ইজ আর ব্যাড। ছাত্রটা যে চেয়ারে বসে আছে সেই চেয়ারের পায়াগুলো বাজে। আর যদি আমরা ধরে নিই স্টুডেন্টের পাগুলো বাজে তাহলে এরকম অর্থ হবে, দ্য লেগস অফ দ্য স্টুডেন্ট হু ইজ অন দ্য চেয়ার আর ব্যাড। চেয়ারের ওপরে থাকা ছাত্রটার পাগুলো বাজে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে এই রিলেটিভ ক্লজটাই চেয়ারকে মডিফাই করছে, আর দ্বিতীয় ক্ষেত্রে এই রিলেটিভ ক্লজটাই স্টুডেন্টকে মডিফাই করছে। তাহলে দেখো এই ফ্রেজটা থেকে দুরকম সিচুয়েশান তৈরি হয়েছে, আর এটাই হচ্ছে অ্যাম্বিগিউটি। এবারে আমরা এই ফ্রেজটা থেকে অ্যাম্বিগিউটি দূর করব। কিভাবে করব? এই রিলেটিভ ক্লজটা দিয়ে যে নাউনকে বোঝাতে চাইছি ঠিক তার পাশে রাখতে হবে। যদি আমরা স্টুডেন্টকে বোঝাতে চাই তাহলে স্টুডেন্টের পাশে রাখতে হবে। সেক্ষেত্রে অর্থ হবে দ্য স্টুডেন্ট হুজ লেগস আর ব্যাড অন দ্য চেয়ার। এখানে দেখো রিলেটিভ ক্লজটা স্টুডেন্টের পাশে রাখা হয়েছে। আবার যদি আমরা চেয়ারকে বোঝাতে চাই তাহলে এরকম অর্থ হবে, দ্য চেয়ার হুজ লেগস আর ব্যাড অন হুইচ দ্য স্টুডেন্ট ইজ সিটিং। এক্ষেত্রে দেখো রিলেটিভ ক্লজটা চেয়ারের পাশে রাখা হয়েছে। তাহলে এইভাবে আমাদের এই ফ্রেজটা থেকে অ্যাম্বিগিউটি দূর হবে। 5 নম্বর এক্সাম্পলটা দেখো, স্টুডেন্টস ইন দ্য কার মেকিং হরিবল নয়েজ। এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। এবারে স্ট্রাকচারটা দেখো, স্টুডেন্ট হচ্ছে নাউন হেড, ইন দ্য কার হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর মেকিং হরিবল নয়েজ হচ্ছে পার্টিসিপিয়াল ফ্রেজ। এখানে দেখো ইন দ্য কার এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই স্টুডেন্টকে মডিফাই করছে, কিন্তু এই পার্টিসিপিয়াল ফ্রেজটা কাকে মডিফাই করছে? তোমরা জানো যে পার্টিসিপল মাত্রই অ্যাডজেক্টিভ হয়, কোনো নাউনকে মডিফাই করে। এখানে কাকে মডিফাই করছে? এই কারকে মডিফাই করছে না এই স্টুডেন্টকে মডিফাই করছে? এখানে দেখো লেখা হয়েছে মেকিং হরিবল নয়েজ। এই ভয়ঙ্কর চিৎকারটা কে করছে, এই কার না এই স্টুডেন্ট? যদি আমরা ধরে নিই কার এই চিৎকারটা করছে তাহলে এরকম অর্থ হবে, দ্য কার ইন হুইচ দ্য স্টুডেন্টস আর ইজ মেকিং হরিবল নয়েজ। ছাত্ররা যে গাড়িতে আছে সেই গাড়িটা ভয়ঙ্কর শব্দ করছে। আর যদি ধরে নিই স্টুডেন্টরা চিৎকার করছে তাহলে এরকম অর্থ হবে, দ্য স্টুডেন্টস হু আর ইন দ্য কার আর মেকিং হরিবল নয়েজ। গাড়ির মধ্যে থাকা ছাত্ররা ভয়ঙ্কর শব্দ করছে। তাহলে দেখো দুরকম অর্থের সৃষ্টি হচ্ছে, সুতরাং এটা অ্যাম্বিগিউটি হল। এবারে আমরা এই ফ্রেজটা থেকে অ্যাম্বিগিউটি দূর করব। কিভাবে করব? খুবই সহজ। এই পার্টিসিপিয়াল ফ্রেজটা দিয়ে যে নাউনকে বোঝাতে চাইছি ঠিক তার পাশে রাখতে হবে। যদি আমরা এই কারকে বোঝাতে চাই তাহলে এরকম অর্থ হবে, কার মেকিং হরিবল নয়েজ ইন হুইচ দ্য স্টুডেন্টস আর। আর যদি আমরা স্টুডেন্টকে বোঝাতে চাই তাহলে এরকম অর্থ হবে, স্টুডেন্টস মেকিং হরিবল নয়েজ ইন দ্য কার। 6 নম্বর এক্সাম্পলটা দেখো, আ গার্ল ইন আ নিউ স্পোর্টস কার উইথ আ ভেরি স্মুথ বডি। এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। এবারে স্ট্রাকচারটা দেখো, গার্ল হচ্ছে নাউন হেড, ইন আ নিউ স্পোর্টস কার হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ 1, আর উইথ আ ভেরি স্মুথ বডি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ 2। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই গার্লকে মডিফাই করছে, কিন্তু এই প্রিপোজিশনাল ফ্রেজটা কাকে মডিফাই করছে? এখানে দেখো দুটো নাউন রয়েছে, কার, গার্ল। এখানে দেখো লেখা হয়েছে উইথ আ ভেরি স্মুথ বডি। এই স্মুথ বডিটা কার, এই কার না এই গার্ল? যদি আমরা ধরে নিই এই কারের তাহলে এরকম অর্থ হবে, দ্য নিউ স্পোর্টস কার ইন হুইচ দ্য গার্ল ইজ হ্যাজ এ ভেরি স্মুথ বডি। মেয়েটা যে নতুন স্পোর্টস গাড়িতে আছে সেই গাড়িটার বডিটা মসৃণ। আর যদি আমরা ধরে নিই এই গার্ল তাহলে এরকম অর্থ হবে, দ্য গার্ল ইন দ্য নিউ স্পোর্টস কার
হ্যাজ এ ভেরি স্মুথ বডি। নতুন স্পোর্টস গাড়িতে থাকা মেয়েটার শরীর খুব মসৃণ। তাহলে দেখো দুরকম অর্থ হলো, অ্যাম্বিগিউটি তৈরি হলো। এবারে আমরা এই ফ্রেজটা থেকে অ্যাম্বিগিউটি দূর করব। কিভাবে করব? এখানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা কনফিউজ তৈরি করছে। সুতরাং এই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে যে নাউনকে বোঝাতে চাইছি ঠিক তার পাশে রাখতে হবে। যদি আমরা কারকে বোঝাতে চাই তাহলে এরকম অর্থ হবে, আ নিউ স্পোর্টস কার উইথ আ ভেরি স্মুথ বডি ইন হুইচ আ গার্ল ইজ। এক্ষেত্রে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা কারের পাশে রাখা হয়েছে। আবার যদি আমরা এই গার্লকে বোঝাতে চাই তাহলে এরকম অর্থ হবে, আ গার্ল উইথ আ ভেরি স্মুথ বডি ইন আ নিউ স্পোর্টস কার। এক্ষেত্রে দেখো প্রিপোজিশনাল ফ্রেজটা এই গার্লের পাশে রাখা হয়েছে। তাহলে দেখো এইভাবে আমরা এই ফ্রেজটা থেকে অ্যাম্বিগিউটি দূর করতে পারি। 7 নম্বর এক্সাম্পলটা দেখো, দ্য পিকচার অফ দ্য লেকচারার দ্যাট ওয়াজ শোন টু মি। এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। এবারে স্ট্রাকচারটা দেখো, পিকচার হচ্ছে নাউন হেড, অফ দ্য লেকচারার হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর দ্যাট ওয়াজ শোন টু মি এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। এখানে যদি আমরা এই পিকচার নাউনটাকে প্রশ্ন করি কোন পিকচার, তাহলে তার উত্তর হবে লেকচারারের পিকচার। তাহলে দেখো অফ দ্য লেকচারার এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই পিকচারকে মডিফাই করছে, কিন্তু এই রিলেটিভ ক্লজটা কাকে মডিফাই করছে? এখানে দেখো লেখা হয়েছে দ্যাট ওয়াজ শোন টু মি, আমাকে দেখানো হয়েছিল। কি দেখানো হয়েছিল? এই লেকচারারকে দেখানো হয়েছিল না এই লেকচারারের পিকচারটাকে দেখানো হয়েছিল? যদি আমরা ধরে নিই এই লেকচারারকে দেখানো হয়েছিল তাহলে এরকম অর্থ হবে, দ্য লেকচারার দ্যাট ওয়াজ শোন টু মি ইজ ইন দ্য পিকচার। যে অধ্যাপককে আমাকে দেখানো হয়েছিল সে ছবিতে আছে। আর যদি আমরা ধরে নিই এই পিকচারটা দেখানো হয়েছিল তাহলে এরকম অর্থ হবে, দ্য পিকচার দ্যাট ওয়াজ শোন টু মি ওয়াজ দ্যাট অফ দ্য লেকচারার। আমাকে যে ছবিটা দেখানো হয়েছিল সেটা অধ্যাপকে। তাহলে দেখো এই ফ্রেজটা থেকে দুরকম সিচুয়েশান তৈরি হয়েছে। এবারে আমরা এই ফ্রেজটা থেকে অ্যাম্বিগিউটি দূর করব। কিভাবে দূর করব? খুবই সহজ। এখানে দেখো লেখা হয়েছে দ্যাট, আর দ্যাট লিভিং নন লিভিং দু ক্ষেত্রেই ব্যবহার করা হয়। যদি আমরা লেকচারারকে বোঝাতে চাই তাহলে এই দ্যাটের জায়গায় আমরা হু ব্যবহার করব। সেক্ষেত্রে অর্থ হবে, দ্য পিকচার অফ দ্য লেকচারার হু ওয়াজ শোন টু মি। আর যদি আমরা পিকচারকে ব্যবহার করতে চাই তাহলে এই দ্যাটের জায়গায় আমরা হুইচ ব্যবহার করব। সেক্ষেত্রে অর্থ হবে, দ্য পিকচার অফ দ্য লেকচারার হুইচ ওয়াজ শোন টু মি। 8 নম্বর এক্সাম্পলটা দেখো, দ্য ম্যান ব্রিঙ্গিং আ বয় উইথ আ স্কার অন ইজ ফেস। দেখো এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। এবারে স্ট্রাকচারটা দেখো, ম্যান হচ্ছে নাউন হেড, ব্রিঙ্গিং আ বয় হচ্ছে পার্টিসিপিয়াল ফ্রেজ, উইথ আ স্কার অন ইজ ফেস এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে দেখো এই পার্টিসিপিয়াল ফ্রেজটা এই ম্যানকে মডিফাই করছে, কিন্তু এই প্রিপোজিশনাল ফ্রেজটা কাকে মডিফাই করছে? এই বয়কে না এই ম্যানকে? এখানে দেখো লেখা হয়েছে উইথ আ স্কার অন ইজ ফেস, তার মুখে কাটা দাগ আছে। কার মুখে কাটা দাগ আছে? এই ছেলেটার না এই লোকটার? যদি আমরা ধরে নিই এই ছেলেটার মুখে কাটা দাগ আছে তাহলে এরকম অর্থ হবে, দ্য বয় হুম দ্য ম্যান ইজ ব্রিঙ্গিং হ্যাজ আ স্কার অন ইজ ফেস। লোকটার নিয়ে আসা ছেলেটার মুখে কাটা দাগ আছে। আর যদি আমরা ধরে নিই এই লোকটার মুখে কাটা দাগ আছে তাহলে এরকম অর্থ হবে, দ্য ম্যান ব্রিঙ্গিং দ্য বয় হ্যাজ আ স্কার অন ইজ ফেস। ছেলেটাকে নিয়ে আসা লোকটার মুখে কাটা দাগ আছে। তাহলে দেখো এই ফ্রেজটা থেকে আমরা দুরকম অর্থ পাচ্ছি, আর এটাই হচ্ছে অ্যাম্বিগিউটি। এবারে আমরা এই ফ্রেজটা থেকে অ্যাম্বিগিউটি দূর করব। কিভাবে করব? খুবই সহজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা দিয়ে যে নাউনকে বোঝাতে চাইছি ঠিক তার পাশে রাখতে হবে। যদি আমরা এই ছেলেটাকে বোঝাতে চাই তাহলে এরকম অর্থ হবে, আ বয় উইথ আ স্কার অন ইজ ফেস ব্রট বাই দ্য ম্যান। এক্ষেত্রে দেখো প্রিপোজিশনাল ফ্রেজটা ঠিক এই বয় নাউনের পাশে রাখা হয়েছে। আর যদি আমরা এই লোকটাকে বোঝাতে চাই তাহলে এরকম অর্থ হবে, দ্য ম্যান উইথ আ স্কার অন ইজ ফেস ব্রিঙ্গিং আ বয়। এক্ষেত্রে দেখো প্রিপোজিশনাল ফ্রেজটা এই ম্যান নাউনের পাশে রাখা হয়েছে। 9 নম্বর এক্সাম্পলটা দেখো, দ্য বুকস অফ দ্য রাইটার্স দ্যাট আই লাইক। এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। এর স্ট্রাকচারটা দেখো, বুক হচ্ছে নাউন হেড, অফ দ্য রাইটার্স হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, দ্যাট আই লাইক হচ্ছে রিলেটিভ ক্লজ। এখানে দেখো অফ দ্য রাইটার্স এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই বুক নাউনকে মডিফাই করেছে, কিন্তু কনফিউজ তৈরি করেছে এই রিলেটিভ ক্লজটা। এই রিলেটিভ ক্লজটা কাকে মডিফাই করেছে? এই নিকটবর্তী নাউনকে না সামান্য দূরবর্তী নাউনকে? এখানে দেখো লেখা হয়েছে দ্যাট আই লাইক, আমি পছন্দ করি। কাকে পছন্দ করি বা কি পছন্দ করি? এই রাইটারকে না এই বুককে? যদি আমরা ধরে নিই রাইটারকে পছন্দ করি তাহলে এরকম অর্থ হবে, আই লাইক দ্য রাইটার্স হু রোড দিস বুকস।
আমি সেই লেখকদের পছন্দ করি যারা এই বইগুলো লিখেছিল। আর যদি আমরা ধরে নিই বুককে পছন্দ করি, তাহলে এরকম অর্থ হবে আই লাইক দ্য বুকস অফ দিস রাইটার্স। এই লেখকদের বইগুলো আমি পছন্দ করি। তাহলে দেখতে পাচ্ছ এই ফ্রেজটা থেকে দুরকম সিচুয়েশান তৈরি হয়েছে আর অ্যাম্বিগিউটি তৈরি হয়েছে। এবারে আমরা এই ফ্রেজটা থেকে অ্যাম্বিগিউটি দূর করব। কিভাবে করব? এখানে দেখো লেখা হয়েছে দ্যাট লিভিং নন লিভিং দু ক্ষেত্রেই ব্যবহার করা হয়। যদি আমরা এই রাইটারকে বোঝাতে চাই তাহলে এই দ্যাটের জায়গায় আমরা হুম ব্যবহার করব। সেক্ষেত্রে অর্থ হবে দ্য বুকস অফ দ্য রাইটার্স হুম আই লাইক। আর যদি আমরা এই বুককে বোঝাতে চাই তাহলে এই দ্যাটের জায়গায় আমরা হুইচ ব্যবহার করব। সেক্ষেত্রে অর্থ হবে দ্য বুকস অফ দ্য রাইটার্স হুইচ আই লাইক। 10 নম্বর এক্সাম্পলটা দেখো, সিকিউরিটি ম্যান হোল্ডিং আ ডগ উইথ আ চেন অন দ্য নেক। এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। এবারে স্ট্রাকচারটা দেখো, সিকিউরিটি ম্যান হচ্ছে নাউন হেড, হোল্ডিং আ ডগ হচ্ছে পার্টিসিপিয়াল ফ্রেজ, আর উইথ আ চেন অন দ্য নেক হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে দেখো উইথ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে আর নেক নাউন দিয়ে শেষ হয়েছে। এবারে দেখো এই পার্টিসিপিয়াল ফ্রেজটা এই সিকিউরিটি ম্যানকে মডিফাই করছে, কিন্তু এই প্রিপোজিশনাল ফ্রেজটা কাকে মডিফাই করছে? এই ডগকে না এই সিকিউরিটি ম্যানকে? এখানে দেখো লেখা হয়েছে উইথ আ চেন অন দ্য নেক। গলায় চেন আছে, কার চেন আছে? এই ডগের না এই সিকিউরিটি ম্যানের? যদি আমরা ধরে নিই এই ডগের চেন আছে, তাহলে অর্থটা হবে এরকম, দ্য চেন ইজ অন দ্য নেক অফ দ্য ডগ দ্য সিকিউরিটি ম্যান ইজ হোল্ডিং। চেনটা হয় কুকুরটার গলায় যাকে নিরাপত্তা রক্ষী ধরে আছে। আর যদি আমরা ধরে নিই সিকিউরিটি ম্যান, তাহলে এরকম অর্থ হবে দ্য চেন ইজ অন দ্য নেক অফ দ্য সিকিউরিটি ম্যান হু ইজ হোল্ডিং দ্য ডগ। চেনটা হয় নিরাপত্তা কর্মীর গলায় যে কুকুরটাকে ধরে আছে। তাহলে দেখতে পাচ্ছ এই ফ্রেজটা থেকে দুরকম অর্থের সৃষ্টি হয়েছে। এবারে আমরা এই ফ্রেজটা থেকে অ্যাম্বিগুইটি দূর করব। কিভাবে করতে হবে? এক্ষেত্রে তোমাদের একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো লেখা হয়েছে অন দ্য নেক। এখানে দেখো দ্য, যদি আমরা এই ডগকে বোঝাতে চাই তাহলে এই দায়ের জায়গায় আমরা ইটস ব্যবহার করব। সেক্ষেত্রে অর্থ হবে সিকিউরিটি ম্যান হোল্ডিং আ ডগ উইথ আ চেন অন ইটস নেক। এখানে দেখো ডগের পরিবর্তে ইটস ব্যবহার করা হলো। আর যদি আমরা সিকিউরিটি ম্যানকে বোঝাতে চাই এক্ষেত্রে আমরা দায়ের জায়গায় হিস ব্যবহার করব। সেক্ষেত্রে অর্থ হবে সিকিউরিটি ম্যান হোল্ডিং আ ডগ উইথ আ চেন অন হিস নেক। তাহলে দেখো এই ফ্রেজটা থেকে অ্যাম্বিগুইটি দূর হলো। এবারে আমরা দেখব সিম্যান্টিক অ্যাম্বিগুইটি। অনেক সময় একটা নাউন ফ্রেজের মধ্যে একটা পোস্ট মডিফাইং এলিমেন্ট একাধিক অর্থের সৃষ্টি করতে পারে। একে সিম্যান্টিক অ্যাম্বিগুইটি বলে। এক্সাম্পল দেখো, হি কিল দ্য গার্ড উইথ আ সোর্ড। সে গার্ডটাকে তরবারি দিয়ে মেরেছিল। এখানে দেখো উইথ আ সোর্ড, এই ফ্রেজটা যদি এই গার্ডকে মডিফাই করে তাহলে এই ফ্রেজটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। সেক্ষেত্রে অর্থ হবে দ্য গার্ড হ্যাভিং আ সোর্ড ওয়াজ কিল্ড বাই হিম। গার্ড যার কাছে তরবারি ছিল তার দ্বারা নিহত হয়েছিল। এক্ষেত্রে উইথ আ সোর্ড হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি সে কিভাবে গার্ডটাকে মেরেছিল, তাহলে তার উত্তর হবে উইথ আ সোর্ড। সেক্ষেত্রে এই ফ্রেজটা অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যাবে। অর্থ হবে দ্য গার্ড ওয়াজ কিল উইথ দ্য সোর্ড। হাউ ওয়াজ হি কিল, এইভাবে প্রশ্ন করতে হবে। উইথ দ্য সোর্ড হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে দেখতে পাচ্ছ একটা পোস্ট মডিফাইং এলিমেন্ট আছে আর দুরকম অর্থের সৃষ্টি হচ্ছে, আর এটাই হচ্ছে সিম্যান্টিক অ্যাম্বিগুইটি। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, দ্য ডগ বিট দ্য ম্যান ইন দ্য বাথরুম। কুকুরটা লোকটাকে বাথরুমে কামড়েছিল। এখানে দেখো ইন দ্য বাথরুম, এই ফ্রেজটা যদি এই ম্যানকে মডিফাই করে সেক্ষেত্রে এই ফ্রেজটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। অর্থ হবে দ্য ডগ বিট দ্য ম্যান হু ওয়াজ ইন দ্য বাথরুম। এক্ষেত্রে দেখো ইন দ্য বাথরুম হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি হোয়ার ডিড দ্য ডগ বাইট দ্য ম্যান, তাহলে উত্তর হবে ইন দ্য বাথরুম। এক্ষেত্রে দেখো এই ফ্রেজটা অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে দেখতে পাচ্ছ একটা পোস্ট মডিফাইং এলিমেন্ট আছে আর দুরকম অর্থের সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে সিম্যান্টিক অ্যাম্বিগুইটি। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, আই স জন ইন দ্য ক্লাস। আমি জনকে ক্লাসে দেখেছিলাম। এখানে দেখো ইন দ্য ক্লাস হচ্ছে ফ্রেজ। এখান থেকে আমরা 3টে সিচুয়েশান তৈরি করতে পারি। কি কি দেখো, প্রথমটা দেখো, আই স জন হোয়েন আই ওয়াজ ইন দ্য ক্লাস। আমি জনকে দেখেছিলাম যখন আমি ক্লাসে ছিলাম। আবার পরেরটা দেখো, আই স জন হোয়েন হি ওয়াজ ইন দ্য ক্লাস অ্যান্ড আই ওয়াজ আউটসাইড। আমি জনকে দেখেছিলাম যখন সে ক্লাসে ছিল এবং আমি বাইরে ছিলাম। আবার পরেরটা দেখো, আই স জন হোয়েন
উই আর বোথ ইন দ্য ক্লাস। আমি জনকে দেখেছিলাম যখন আমরা দুজনেই ক্লাসে ছিলাম। তাহলে দেখতে পাচ্ছ একটা পোস্ট মডিফাইং এলিমেন্ট আছে আর 3 রকম সিচুয়েশান তৈরি হয়েছে আর এটাই হলো সিম্যান্টিক অ্যাম্বিগুইটি। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।